Assalamu alaikum. Welcome to Basic Grammar for Learning English class number 9. S9 ELTC Score 9 English Language Training Center. This class is uh, arranged by 4 grammar books. Learning is the Easy Way, Sadruddin Ahmed. English Grammar in Use, Raymond Murphy. Practical English Usage, Michael Schwan. And Oxford Guide to English Grammar, John Stewart. এই চারটা গ্রামার থেকে আমরা আসলে ক্লাসগুলো সাজিয়েছি। এই ক্লাসের বা এই কোর্সের বৈশিষ্ট্য হলো স্ট্রাকচার শেখা, প্যারাফ্রেজ শেখা এবং সেন্টেন্স মেকিং এ এক্সপার্ট হওয়া। যার ফলে এই কোর্সটা যদি কমপ্লিট হয় আপনাদের, তাহলে পারে স্পোকেন এবং রিটেন ইংলিশে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তো আমাদের বিষয় আজকে হলো সিম্পল সেন্টেন্স এবং এর স্ট্রাকচার। সিম্পল সেন্টেন্স এবং এর স্ট্রাকচার দিয়েই আমাদের স্ট্রাকচার গুলো শুরু হচ্ছে। এরপরে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে যাব। তো স্ট্রাকচারালি ইংলিশ সেন্টেন্সেস ক্যান বি ডিভাইডেড ইনটু 3 ক্যাটাগরিজ। গঠনগতভাবে ইংলিশ সেন্টেন্সকে 3 ক্যাটাগরিতে ভাগ করা যায়: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হলো একটা ক্লজ দিয়ে যে সেন্টেন্স গঠিত হয় তাকে সিম্পল সেন্টেন্স বলে। কম্পাউন্ড সেন্টেন্স হলো অ্যান্ড বা কোনো কনজাংশন দিয়ে যুক্ত একাধিক ক্লজেস। আর কমপ্লেক্স সেন্টেন্স হলো মেইন ক্লজ থাকে এবং সাবঅর্ডিনেট ক্লজেস থাকে। এই একটা মেইন ক্লজ অবশ্যই থাকবে এবং সেই সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এগুলোকে বলে কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা প্রথমে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার শিখব। A simple sentence contains a single independent clause. একটা সিঙ্গেল মানে একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ক্লজ দিয়ে তৈরি হয়। সিম্পল সেন্টেন্স ইজ দ্য অনলি সেলফ সাফিসিয়েন্ট ক্লজ, মানে আত্মনির্ভরশীল, মানে নিজেই সম্পূর্ণভাবে নিজের অর্থটা প্রকাশ করে, সাবঅর্ডিনেট ক্লজের প্রয়োজন হয় না। তার মানে এটা সিম্পল সেন্টেন্স, সিম্পলি এক্সপ্রেস ইটস মিনিং ক্লিয়ারলি অ্যাকর্ডিং টু দ্য মিনিংস অর পারপাস, মানে অর্থ এবং উদ্দেশ্য অনুযায়ী ইংলিশ সেন্টেন্সেস আর ডিভাইডেড ইনটু 4 ক্লাসেস, 4টা ক্লাসে ভাগ করা হয়। তো আমরা সেন্টেন্সের প্রকারভেদটা আমরা একটু আলোচনা করি। এইটা আমাদের সেন্টেন্স স্ট্রাকচার শেখার ক্ষেত্রে কাজে লাগবে। প্রথমে হলো ডিক্লারেটিভ। ডিক্লারেটিভ মানে বর্ণনাত্মক, বর্ণনা, যেটা বর্ণনা করে কোনো কিছু বা স্টেটমেন্ট দেয় সেটা। দিস কাইন্ড অফ সেন্টেন্সেস আর অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, মানে এইটা হ্যাঁ বোধক অথবা না বোধক বক্তব্য হতে পারে। তো এক্সাম্পল হলো হামিদ ইজ এ স্টুডেন্ট। এটা একটা সিম্পল সেন্টেন্স এবং এটা একটা ডিক্লারেটিভ সেন্টেন্স, মানে ডিক্লেয়ার করছে, ঘোষণা করছে বা বক্তব্য দিচ্ছে। হি ইজ নট এ টিচার, সে একজন শিক্ষক না, সে শিক্ষক না। তাহলে এখানেও একটা নেগেটিভ স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। এরপরে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য। দিস টাইপ অফ সেন্টেন্সেস আস্ক কোয়েশ্চেন্স, এই ধরনের সেন্টেন্স প্রশ্ন জিজ্ঞাসা করে। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বা উপদেশমূলক সেন্টেন্স। দিস কাইন্ড অফ সেন্টেন্সেস অর্ডার মানে হুকুম করে, অর রিকোয়েস্ট মানে অনুরোধ করে। কাম ইন, ভিতরে আসো। শাট দ্য ডোর, দরজাটা লাগাও। এক্সক্লেমেটরি সেন্টেন্স আবেগসূচক বাক্য। দ্য সেন্টেন্সেস অফ দিস ক্যাটাগরি এক্সপ্রেস ইমোশন, আবেগ প্রকাশ করে। হাউ নাইস টু সি ইউ, আপনাকে দেখে কত ভালো লাগলো। হোয়াট এ ওয়ান্ডারফুল আইডিয়া, কি সুন্দর একটা আইডিয়া বা ধারণা। এরপরে দ্য দ্য বেসিক স্ট্রাকচারস অফ ডিক্লারেটিভ সেন্টেন্স আর শোন বিলো। এই যে আমরা 4টা সেন্টেন্সের প্রকারভেদ পড়লাম, তার মধ্যে ডিক্লারেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা এবং ডিক্লারেটিভ সেন্টেন্স স্ট্রাকচার বলছি। ডিক্লারেটিভ সেন্টেন্স তো কমপ্লেক্স সেন্টেন্সও হতে পারে, কম্পাউন্ড সেন্টেন্সও হতে পারে।
তো কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা পরে শিখব। এখন ডিক্লারেটিভ টাইপের যে সেন্টেন্স, সেইটার সিম্পল টাইপ, ডিক্লারেটিভ টাইপের সিম্পল টাইপ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা শিখব, মানে বেসিক টাইপ অফ ডিক্লারেটিভ টাইপ স্ট্রাকচার। তো প্রথম যে স্ট্রাকচার, সেটা হলো সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব। আমরা জানি ইন্ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, মানে অর্থ পরিপূর্ণ করার জন্য এইটার অবজেক্টের প্রয়োজন পড়ে না। ফর এক্সাম্পল, ডগস বার্ক, কুকুর ঘেউ ঘেউ করে, এরপরে আর কোনো প্রশ্ন নেই, আর কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন পড়ছে না। হাসিনা ইজ স্লিপিং, হাসিনা ঘুমাচ্ছে, আপনার প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই কি ঘুমাচ্ছে। এটা একটা অবান্তর প্রশ্ন হবে, কারণ এইটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। এরপরে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে সাবজেক্ট এবং লিঙ্কিং ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এক্সাম্পল দেখেন, আলী ইজ টল। এখানে এই যে কমপ্লিমেন্ট বলা হচ্ছে, আর এখানে এদিকে সাবজেক্ট, মাঝখানে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখানে আলী আর টল একই। আলী কি? টল। টলকে আলী। তো আলী আর টলের মধ্যে একটা লিঙ্ক সৃষ্টি করছে হলো ইজ। মনে হচ্ছে এটা একটা লিঙ্ক করে দিচ্ছে আলীর সাথে টলের, দিয়ে একটা অর্থ প্রকাশ করছে। হানি টেস্ট সুইট, হানি কি? সুইট। সুইট কি? হানি। টেস্টটা কি করছে? দুইটার মধ্যে একটা সংযোগ স্থাপন করছে, সংযোগ স্থাপন করছে। তো এই যে এই কারণে এই ভার্বটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। আবার এই লিঙ্কিং ভার্ব কিন্তু আসলে মেইন ভার্ব, এটা মনে রাখতে হবে। মানে যেহেতু একটাই ভার্ব, সেহেতু এটাই মেইন ভার্ব। এরপরে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট। এখানে কমপ্লিমেন্টটা হলো নাউন। কবির ইজ আ ফার্মার। এখানে লিঙ্কিং ভার্ব কি করছে? কবির আর ফার্মার, এই দুইটা শব্দের মধ্যে একটা লিঙ্ক তৈরি করছে। কবিরকে ফার্মার, ফার্মারকে কবির। মিনা বিকেম আর নার্স, মিনাকে আর নার্স, আর নার্সকে মিনা। বিকেমটা কি করছে? লিঙ্ক করছে মিনা আর নার্সের মধ্যে, এরপরে একটা অর্থ প্রকাশ পাচ্ছে। এই জন্য সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট, এটা হলো স্ট্রাকচার, 3 নম্বর স্ট্রাকচার। 4 নম্বর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এখানে বি ভার্ব বলছে, এখানে কিন্তু লিঙ্কিং ভার্ব বলছে না, এখানে বি ভার্ব। হামিদ ইজ ইন দ্য কিচেন, হামিদ কোথায়? রান্নাঘরে। আহমেদ ইজ ইন দ্য লাইব্রেরি, আহমেদ কোথায়? লাইব্রেরিতে। এখানে ইন হলো প্রিপোজিশন, ইন দিয়ে এই ফ্রেজটা শুরু হয়েছে, এটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু এই প্রিপোজিশনাল ফ্রেজটা আবার যেহেতু অবস্থান প্রকাশ করছে, এটা ভার্বকে বলা যায় যে মডিফাই করছে, অথবা আপনি অ্যাডভার্বিয়াল যে কাজ, অ্যাডভার্ব মানে শব্দ দেখেই বোঝা যায় যে অ্যাডভার্বের কাজ হলো ভার্বকে মডিফাই করা। তো এখানে অনেকটা তাই। ইজ মানে ইজ মানে যদি একটু বাংলা করি, ইজ হলো হামিদ হলো, হামিদ আছে কিচেনে মানে রান্নাঘরে, হামিদ আছে রান্নাঘরে। তাহলে এই যে আছে বলছি, বা অবস্থান করছে, এরকম একটা অর্থ প্রকাশ করছে ইজ দ্বারা। আর এই অবস্থানটা কোথায় করছে? তার মানে এই অবস্থান কোথায় করছে? অবস্থান করছে ইজ দ্বারা। ইজের অর্থ একটা অর্থ এখানে দাঁড়াচ্ছে হলো অবস্থান করা। আর কোথায় অবস্থান করছে, একটা অতিরিক্ত তথ্য কোথা থেকে পাচ্ছি? ইন দ্য কিচেন থেকে পাচ্ছি। এইখানে প্রিপোজিশনাল ফ্রেজ এবং এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা এখানে আবার কমপ্লিমেন্ট, কারণ এটা সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। হামিদ ইজ বলে কিন্তু থেমে যেতে পারছি না। হামিদ ইজ কোথায়? ইন দ্য কিচেন। আহমেদ ইজ কোথায়? ইন দ্য লাইব্রেরি। এই জন্য এগুলো কমপ্লিমেন্ট। তাহলে অনেকগুলো, দেখেন একটা ফ্রেজের অনেকগুলো ভার্সন আপনাকে চিন্তা করতে হবে। একটা হলো প্রথমে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এরপরে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এইটা ভার্বটাকে সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, মানে একটু মডিফাই করছে। আবার এটা সেন্টেন্সকে কমপ্লিট করছে, এই কারণে এটা কমপ্লিমেন্ট। প্রথমত এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এরপরে এটা অ্যাডভার্বিয়াল, এরপরে এটা কমপ্লিমেন্ট, কারণ সেন্টেন্সকে কমপ্লিট করছে। আর স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট, অবজেক্টটা নাউন বা প্রোনাউন হয়। কামাল স্পিক্স ইংলিশ, কামাল কথা বলে কিসে? ইংলিশে। কামাল বলে ইংলিশ, কামাল বলে ইংরেজি।
কামাল ইংলিশ বলে, তাহলে কামাল ইংলিশ বলে। তাহলে এখানে ট্রানজিটিভ ভার্ব, স্পিক্স হলো ট্রানজিটিভ ভার্ব। কামালস কথা বলে বা কামালস বলে, কি বলে? ইংলিশ। মনিকা হ্যাজ বট, মনিকা কিনেছে, কি কিনেছে? হোয়াট? অ্যান আমব্রেলা। তো এই যে স্পিক্স এবং বট, এগুলো এই দুইটা ওয়ার্ড হলো ট্রানজিটিভ ভার্ব। কারণ আপনি যদি ইংলিশ অথবা অ্যান আমব্রেলা না বলেন, সেন্টেন্সটা কমপ্লিট হবে না এবং এই কাজটাও হবে না। এখানে শুধু কমপ্লিমেন্ট না, এটা অবজেক্ট কিন্তু শুধু কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট না। অবজেক্ট হলো ভার্ব যাকে নিয়ে কাজ করে বা ভার্বের কাজ যার দিকে ধাবিত হয়, সেটাই হলো কমপ্লিমেন্ট। স্পিক্স কি? ইংলিশ। হ্যাজ বট কি? অ্যান আমব্রেলা। এরপরে 6 নাম্বার স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, নাউন অর প্রোনাউন, এরপরে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এক্সাম্পল, উই ফাউন্ড দ্য পোয়েম ডিফিকাল্ট, আমরা কবিতাটিকে পেলাম কঠিন, কঠিন হিসেবে। তা আমরা আমাদের কাছে কবিতাটা কঠিন মনে হয়েছিল। এইটা তাহলে উই ফাউন্ড দ্য পোয়েম, এই পর্যন্ত কিন্তু সেন্টেন্সটা হলো, হ্যাঁ, উই ফাউন্ড দ্য পোয়েম। এরপরে আরেকটু কমপ্লিট করার জন্য বললাম ডিফিকাল্ট, কেমন পেলাম। তাহলে এইটা হলো ডিফিকাল্টটা হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, মানে কমপ্লিট করছে, কমপ্লিট করার জন্য অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রাখছে। আর পয়েমটা হলো ফাউন্ডের অবজেক্ট, এটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব যাকে নিয়ে, মানে এই ওয়ার্ড ছাড়া এই ভার্বটা কাজই করবে না। কিছু একটা পেতে হবে, তো ফাউন্ড মানে পাওয়া। তো কিছু একটা যদি নাই থাকে, মানে নাথিং, কোনো কিছু না, মানে তাহলে পারে ভার্বের কাজ নাই কোনো। ভার্ব, ভার্বও শূন্য হয়ে যাবে। যদি অবজেক্ট শূন্য হয়, ভার্বও শূন্য হয়ে যাবে, মানে ট্রানজিটিভ ভার্ব শূন্য হয়ে যাবে। ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়া শূন্য, মানে নাই। তো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট লাগবেই কাজ করার জন্য। তো উই ফাউন্ড দ্য পয়েন্ট পর্যন্ত আসলাম, এরপরেও কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না। কমপ্লিট করার জন্য অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট লাগছে। উই ফাউন্ড দ্য পয়েম ডিফিকাল্ট। তো স্ট্রাকচারটা ভালোভাবে বুঝে নিই, এগুলো নিয়ে আবার আলোচনা হবে পরের ক্লাসগুলোতে। সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, নাউন অর প্রোনাউন, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। 7 নাম্বার, ও আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। দ্য নার্স কেপ্ট দ্য বেবি কোয়াইট, নার্স শিশুটিকে, বাচ্চাটিকে রাখলো শান্ত। সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নাউন কমপ্লিমেন্ট, এখানে ছিল অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এখানে নাউন কমপ্লিমেন্ট। উই ইলেক্টেড করিম সেক্রেটারি, আমরা করিমকে ইলেক্টেড করলাম সেক্রেটারি হিসেবে। দে অ্যাপয়েন্টেড হিম হেডমাস্টার, তারা তাকে হেডমাস্টার হিসেবে অ্যাপয়েন্ট দিল। সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট প্লাস তারপরে ডিরেক্ট অবজেক্ট, প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট আসবে তারপরে ডিরেক্ট অবজেক্ট আসবে। দে অ্যাওয়ার্ডেড শামিম আ প্রাইজ, তারা শামিমকে পুরস্কৃত করলো প্রায় একটা প্রাইজ দ্বারা। তাহলে এখানে দেখেন যে এখানে শামিমও একটা অবজেক্ট এবং প্রাইজও একটা অবজেক্ট। তাহলে অ্যাওয়ার্ড মানে পুরস্কার দেওয়া, অ্যাওয়ার্ড মানে পুরস্কার দেওয়া। তো পুরস্কার, এখানে অ্যাওয়ার্ডের দুইটা অবজেক্ট লাগবে, কিছু কিছু ভার্বের দুইটা অবজেক্ট লাগবে। তো অ্যাওয়ার্ড দিচ্ছে কাকে? শামীমকে। তো শামীমকে যদি অ্যাওয়ার্ড দেন, তো কিছু একটা তো দিতে হবে, হয় ক্রেস্ট অথবা প্রাইজ অথবা যে কোনো একটা কিছু। তো সেই বস্তুটাও লাগবে, মানে ব্যক্তিকেও লাগবে, বস্তুকেও লাগবে। তো ব্যক্তিটা সাধারণত ইনডিরেক্ট অবজেক্ট, আর বস্তুটা ডিরেক্ট অবজেক্ট। কারণ যে জিনিসটা দিব সেটা তো আমার হাতে থাকবে, যেটা মানে দাতার হাতে থাকবে। তো সেটা আগে, সেজন্য এটা ডিরেক্ট, ডিরেক্ট সম্পর্কিত। আর এই বস্তুটা যাকে দিবে সেটা হলো ইনডিরেক্ট, ব্যক্তিটা ইনডিরেক্ট। তো দেখেন এখানে শামীম হলো ইনডিরেক্ট অবজেক্ট এবং প্রাইজ হলো ডিরেক্ট অবজেক্ট। দে অ্যাওয়ার্ডেড শামীম আ প্রাইজ। আই সেন্ট হার সাম ফ্লাওয়ার্স, আমি তাকে কিছু ফুল পাঠালাম। আই সেন্ট হার, আমি তাকে পাঠালাম সাম ফ্লাওয়ার্স। সাম ফ্লাওয়ার্স হলো বস্তু, ডিরেক্ট অবজেক্ট। হার হলো ব্যক্তি, ইনডিরেক্ট অবজেক্ট। 9 নাম্বার স্ট্রাকচার, দেয়ার ভার্ব সাবজেক্ট। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, এখানে দেয়ার কিন্তু মেইন সাবজেক্ট না, এটা সাবজেক্ট না, প্রথমে আসছে কিন্তু এটা সাবজেক্ট না। সাবজেক্ট হলো শেষে আসছে, এটা একটা স্ট্রাকচার। তো দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, এটা কোনো কিছুর অবস্থান বোঝাতে সাধারণত এই স্ট্রাকচার ব্যবহার করা হয়।
দেয়ার ইজ এ বুক, একটা বই আছে টেবিলের ওপর। এখানে এই টোটাল এই বুক অন দ্য টেবল বা এই সম্পূর্ণটাই সাবজেক্ট, বুক অন দ্য টেবল। তারপরে দেয়ার লিভড আ হারমিট ইন দ্য ফরেস্ট। তো হারমিট হলো হেড ওয়ার্ড বা মেইন সাবজেক্ট বা মেইন নাউন, আর বুক হলো মেইন নাউন, আর সম্পূর্ণটাই হলো একটা নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজটাই সাবজেক্ট হিসেবে কাজ করছে। দেয়ার লিভড আ হারমিট ইন দ্য ফরেস্ট। আবার এভাবেও বলতে পারেন যে অন দ্য টেবল ইন দ্য ফরেস্ট, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা ভার্বকে মডিফাই করছে, এটা এক্সটেন্ড করছে সেন্টেন্সটাকে। এইভাবেও আপনি বুঝতে পারেন বা বলতে পারেন। এরপরে স্ট্রাকচার ওয়ানটাকে আরেকটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। ইন স্ট্রাকচার ওয়ান দেয়ার আর টু বেসিক আইটেম, সাবজেক্ট অ্যান্ড ইন্ট্রানজিটিভ ভার্ব। দুইটা আইটেম, সাবজেক্ট আর ইন্ট্রানজিটিভ ভার্ব। নাউন অ্যান্ড প্রোনাউন অ্যাক্টস অ্যাজ সাবজেক্ট, নাউন আর প্রোনাউন সাবজেক্ট হিসেবে কাজ করে। ইন্ট্রানজিটিভ ভার্ব হ্যাজ নো অবজেক্ট, ইন্ট্রানজিটিভ ভার্বে কোনো অবজেক্ট থাকে না, বাট উইথ সাবজেক্ট, সাবজেক্টকে নিয়ে ইট এক্সপ্রেসেস কমপ্লিট মিনিং, এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব। গোল্ড গ্লিটার্স, সোনা জলজল করে। ইয়াস ইয়াসমিন স্মাইল, ইয়াসমিন হাসলো। দ্য ওল্ড ম্যান ইজ ওয়ার্কিং, বৃদ্ধ লোকটি কাজ করছে। দ্য রুফ অফ দিস বিল্ডিং, এই এই ভবনের ছাদ, এই ভবনের ছাদ। দ্য রুফ অফ দিস বিল্ডিং, এটা সম্পূর্ণটাই নাউন ফ্রেজ এবং এটা সম্পূর্ণটাই সাবজেক্ট। মাইট কলাপস, কলাপসটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। In the above examples, only subject and intransitive verb expresses full meaning. উপরের এক্সাম্পলে, উদাহরণে, অনলি সাবজেক্ট অ্যান্ড ইন্ট্রানজিটিভ ভার্ব এক্সপ্রেসেস ফুল মিনিং, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। এখানে স্ট্রাকচারটি আরেকটু ভেঙে আমরা দেখি। দেখেন, দ্য ওল্ড ম্যান ইজ ডোজিং, এখানে সাবজেক্ট হলো দ্য ওল্ড ম্যান। এই সাবজেক্টটা যেহেতু ফ্রেজাল ভার্ব, এইখানে সাবজেক্টটাকে আমরা ভেঙে প্রকাশ করব, এটা ডিটারমিনার আর অ্যাডজেক্টিভ ওল্ড, আর তারপরে মেইন নাউন বা হেড ওয়ার্ড হলো ম্যান। এরপরে ইন্ট্রানজিটিভ ভার্ব এসছে ইজ ডোজিং। এই ইজ ডোজিং দুইটা ভার্ব, এই দুইটা ভার্বের প্রথমে আসছে বি, তারপরে ভার্ব আইএনজি ফর্ম অফ ভার্ব। তো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ওল্ড ম্যান ইজ ডোজিং, ঢুলছে, বৃদ্ধ লোকটি ঢুলছে বা ঝিমাচ্ছে। দ্য রুফ অফ দিস বিল্ডিং মাইট কলাপস, এই এই ভবনের ছাদটা ধসে পড়তে পারে। এখন এখানে নাউন ফ্রেজটা একটু আমরা এক্সপ্লেইন করি। দ্য রুফ, এখানে রুফটা হলো মেইন নাউন, অফ দিস বিল্ডিং এটা প্রিপোজিশনাল ফ্রেজ, মানে পোস্ট মডিফায়ার। এই রুফটাকে পোস্ট মডিফাইড করছে, পোস্ট মডিফাই করছে। তো দ্য রুফ অফ দিস বিল্ডিং এটা নাউন ফ্রেজ, এরপরে ইন্ট্রানজিটিভ ভার্ব মানে সাবজেক্ট, এই যে দ্য রুফ অফ দিস বিল্ডিং এটা সাবজেক্ট, আর মাইট কলাপস এইটা ইন্ট্রানজিটিভ ভার্ব। এখানে দুইটা ভার্ব আছে, একটা অক্সিলারি ভার্ব এবং আরেকটি মেইন ভার্ব। অক্সিলারি ভার্বের প্রকারভেদের মধ্যে এটা হলো মডাল ভার্ব, মাইট হলো মডাল ভার্ব, আর বেস ফর্ম অফ ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। টু সিকলি বয়েজ হ্যাভ ফেইন্টেড, টু সিকলি বয়েজ এটা নাউন ফ্রেজ, এখানে টু ডিটারমিনার, সিকলি অ্যাডজেক্টিভ, বয়েজ নাউন, হ্যাভ ফেইন্টেড। হ্যাভ দুইটা এখানে ভার্ব আছে, একটা অক্সিলারি ভার্ব আর একটা মেইন ভার্ব, হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। আমরা এখানে অ্যানালাইসিস করলাম আসলে স্ট্রাকচার ওয়ানটাকে। এভাবে অ্যানালাইসিস যখন আমরা করব তখন কিন্তু আমাদের স্ট্রাকচারটা পুরোপুরি বুঝতে পারবো এবং আমরা নিজেরাও কিন্তু সেন্টেন্স লিখতে আমাদের জন্য সুবিধা হবে, আমরা আরো আরো প্র্যাকটিস করব। ইউ ক্যান এক্সটেন্ড দ্য মিনিং বাই অ্যাডিং ওয়ার্ড টু দ্য ভার্ব, মানে মিনিংটাকে আরো এক্সটেন্ড মানে বর্ধিত করতে পারেন আরো ওয়ার্ড যোগ করে ভার্বের সাথে। দ্য ওল্ড ম্যান ইজ ডোজিং ইন হিজ চেয়ার, এখানে কিন্তু ডোজিং পর্যন্তই কমপ্লিট হয়েছিল, কিন্তু আরো তথ্য যদি আপনি অ্যাড করতে চান তাহলে এখানে ইন হিজ চেয়ার, এখানে ইন হিজ চেয়ার বলার মাধ্যমে আমরা কিন্তু আরো এক্সটেন্ড করলাম। তারপরে দ্য রুফ অফ দিস বিল্ডিং মাইট কলাপস এনি টাইম, যে কোনো সময় ধসে পড়তে পারে, এই এনি টাইমটা যোগ করলাম। টু সিকলি বয়েজ হ্যাভ ফেইন্টেড,
দুইজন অসুস্থ বালক মূর্ছা গেল ইন দ্য প্লেগ্রাউন্ডে জাস্ট নাও, এই মাত্র। তাহলে এই ইন দ্য প্লেগ্রাউন্ড জাস্ট নাও এইভাবে করে সেন্টেন্সটাকে এক্সটেন্ড করছি। এগুলো আসলে প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে, আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজও হচ্ছে। হুম। In the above examples, the italicized words are only modifying the verb. এগুলো আসলে ভার্বকে মডিফাই করছে। দে আর নট ইনসেপারেবল। তারা ইনসেপারেবল না, মানে তাদেরকে সেপারেট করা যায়। রাদার দে আর অপশনাল। তারা সেপারেবল এবং অপশনাল, তাই না? এগুলো আপনি দিতেও পারেন, যোগ করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু যোগ করলে আপনার সেন্টেন্সটা বর্ধিত হবে। আমরা আমরা এই আরো ওয়ার্ড যোগ করে সেন্টেন্সটাকে বর্ধিত করে এক্সটেন্ড করে বড় বড় সেন্টেন্স তৈরি করা শিখব, প্র্যাকটিস করব। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ মডিফায়ার্স। বিভিন্ন ধরনের মডিফায়ার্স আছে, ভার্ব মডিফায়ার্স আছে। ভার্ব মডিফায়ার্স গুলো দেখেন: পার্টিকলস, সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্বস, প্রিপোজিশনাল ফ্রেজেস, নাউন ফ্রেজেস, ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজেস, প্রেজেন্ট পার্টিসিপল অর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস। প্রথমে আমরা দেখছি পার্টিসিপল, পার্টিকলস। পার্টিকলস, দ্য ফলোইং ওয়ার্ডস মডিফাই ভার্বস। নিচের এই ওয়ার্ডগুলো ভার্বকে মডিফাই করে, অ্যান্ড দে আর কল্ড পার্টিকলস। সেগুলো পার্টিকল। পার্টিকলস আসলে আমরা ফ্রেজাল ভার্ব চিনি, তাই না? ফ্রেজাল ভার্বের যে ভার্বের পরের অংশ, সেইগুলোই হলো পার্টিকলস। ভার্বের সাথে যে ওয়ার্ডগুলো যুক্ত হয়ে একটা নতুন অর্থ দেয়, সেগুলোই হলো পার্টিকলস। দ্য ভার্বস অ্যালং উইথ দ্য পার্টিকলস। ভার্বস পার্টিকলসকে সাথে নিয়ে আর কল্ড ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্ব বলে। এই যে অ্যাক্রস, অ্যাওয়ে, ব্যাক, ডাউন, ইন, আউট, অফ, এগুলো পার্টিকলস হিসেবে কাজ করে। এই পার্টিকলস গুলো দেখেন, এক্সাম্পল: হিজ কার ব্রোক ডাউন। তার গাড়িটা নষ্ট হয়ে গেছে। ব্রোক পর্যন্ত যদি বলতেন তাহলে একটা সিম্পল সেন্টেন্স হতো, কিন্তু ব্রোক ডাউন যখন বললেন একটা সফিস্টিকেটেড সেন্টেন্স হলো। পার্টিকল যোগ করে এটা অর্থটা আরো সুন্দর হলো, আরো পরিপূর্ণ হলো, একটা নতুন অর্থ দিল, তাই না? ব্রোক মানে ভেঙে যাওয়া, আর ব্রেক ডাউন মানে হলো নষ্ট হয়ে যাওয়া। মানে কোনো ইঞ্জিন নষ্ট হয়েছে অথবা কোনো কিছু নষ্ট হয়েছে যেটার কারণে গাড়িটা চালানো যাচ্ছে না। আর ব্রেক মানে ভাঙা, মানে একটা জিনিস মুট করে ভেঙে দিলাম, তাই না? সেটা হলো ব্রেক। তাহলে এখন আপনি যদি শুধু ব্রেক বলেন তাহলে দ্য কার ব্রেক, তার মানে কি গাড়িটা অর্ধেক হয়ে ভেঙে গেছে? মানে একটা লাঠি যেভাবে ভাঙে সেভাবে কি গাড়ি ভেঙেছে? না, সেটা তো হওয়ার কথা না। তো সফিস্টিকেটেড একটা সেন্টেন্স হয়েছে ফ্রেজাল ভার্ব ইউজের মাধ্যমে, মানে পার্টিকলস ইউজের মাধ্যমে ভার্বের সাথে। এরপরে প্রিজনার গট অ্যাওয়ে। প্রিজনার পালিয়ে গেল, গট অ্যাওয়ে। দ্য লাইটস ওয়েন্ট আউট, মানে লাইট চলে গেল, মানে বিদ্যুৎ চলে গেল। হিজ ফলস বিয়ার্ড, তার নকল দাড়ি, কেম অফ, উঠে এলো। মানে এই যে দাড়ি, হয়তো নকল দাড়ি লাগানো আছে, দাড়িটা কোনো কারণে উঠে গেছে। কাম অফ। এরপরে single word adverbs. Only one adverb that can modify a verb. একটা one word adverb, একটা যে কোনো একটা সিম্পল অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে। মনিকা স্যাং বিউটিফুলি, মনিকা সুন্দরভাবে গান করেছিল। দ্য গেস্ট উইল অ্যারাইভ টুমোরো, গেস্ট আগামীকাল আসবে। হামিদ লিভস হেয়ার, হামিদ এখানে বাস করে। প্রিপোজিশনাল ফ্রেজেস। প্রিপোজিশনাল ফ্রেজেস, প্রিপোজিশন প্লাস নাউন অর নাউন ফ্রেজ ক্যান অলসো মডিফাই আ ভার্ব, ভার্বকে মডিফাই করতে পারে। আ বম এক্সপ্লোডেড, একটা বম ফুটলো। কখন? অ্যাট নাইট। এটা প্রিপোজিশনাল ফ্রেজ। এইটা ভার্বকে মডিফাই করছে, এই এক্সপ্লোডেডকে মডিফাই করছে, মানে অতিরিক্ত তথ্য দিচ্ছে। টু বয়েজ আর প্লেইং, দুইজন বালক খেলছে। কোথায়? ইন দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ড প্রিপোজিশনাল ফ্রেজ, এইটাও ভার্বকে মডিফাই করছে। দ্য প্রেসিডেন্ট স্পোক, প্রেসিডেন্ট কথা বলেছিল। ফর অ্যান আওয়ার, কতক্ষণ, এই তথ্য দিচ্ছে। নাউন ফ্রেজেস। নাউন ফ্রেজেস ক্যান অলসো মডিফাই এ ভার্ব। নাউন ফ্রেজ একটা ভার্বকে মডিফাই করে। দে মেইনলি এক্সপ্রেস টাইম, তারা সাধারণত সময় প্রকাশ করে। জন সুইমস এভরিডে, এগুলো এভরিডে এটা কিন্তু নাউন ফ্রেজ। তো জন সুইমস পর্যন্ত বললেও কিন্তু সেন্টেন্স কমপ্লিট হয়। কিন্তু ভাবের আদান প্রদানের জন্য বিভিন্ন ধরনের এক্সটেন্ডেড সেন্টেন্সের প্রয়োজন।
তো সেটার জন্য আমাদের এক্সপার্ট হতে হবে। জন সুইমস, জন সাঁতার কাটে। এভরিডে, কখন? প্রতিদিন। এভরিডে না আসলে নাউন ফ্রেজ, কিন্তু এটা অ্যাডভার্বের মতো কাজ করে। মাই ব্রাদার উইল কাম, আমার ভাই আসবে। কখন? টুমরো, আগামীকাল। মর্নিং, আগামীকাল সকালে। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, দুর্ঘটনাটি ঘটেছিল। 2 days ago, কবে? 2 days ago। ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজেস, ইনফিনিটিভ মানে টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব ইজ কল্ড ইনফিনিটিভ। ইনফিনিটিভ প্লাস মোর ওয়ার্ডস, ইনফিনিটিভের সাথে মানে টু প্লাস ভার্বের সাথে যদি আরো ওয়ার্ড যুক্ত হয় তাহলে পারে সেটাকে বলে ইনফিনিটিভ ফ্রেজেস। ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজেস দ্যাট মডিফাই ভার্বস মেইনলি এক্সপ্রেস পারপাস। ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজেস আসলে যখন ভার্বকে মডিফাই করে আসলে উদ্দেশ্য প্রকাশ করে। হি স্যাট ডাউন, সে বসলো। এই যে স্যাট ডাউন কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্ব হলো, ডাউন হলো পার্টিকল। এই পর্যন্ত বলার পরে আমি থেমে যেতে পারি, কিন্তু আরো এক্সটেন্ড করার জন্য বলছি টু রিল্যাক্স, একটু স্বস্তির জন্য। স্বস্তির জন্য একটু রিল্যাক্স করার জন্য বসলো। হি স্যাট ডাউন টু রিল্যাক্স। দে স্প্র্যাং আপ, তারা লাফিয়ে উঠলো। এই স্প্র্যাং আপটা কিন্তু ফ্রেজাল ভার্ব। এরপরে টু প্রোটেস্ট, ইনফিনিটিভ দিয়ে এই উদ্দেশ্য প্রকাশ হচ্ছে। দে স্প্র্যাং আপ টু প্রোটেস্ট, তারা লাফিয়ে উঠলো প্রতিবাদ করে বা প্রতিবাদ করতে। সরি, আরেকটি সেন্টেন্স আছে। উই ওয়েন্ট টু টাউন, আমরা শহরে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু টাউন, এখানে দেখেন টু টাউন, এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। এটা ভার্বকে মডিফাই করছে, কাকে? ওয়েন্টকে মডিফাই করছে। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। এ পর্যন্ত সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী কমপ্লিট, কিন্তু এক্সটেন্ড করা দরকার ভাবের আদান প্রদানের জন্য, তাই না? আরো তথ্য দরকার। উই ওয়েন্ট টু টাউন, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্বকে মডিফাই করছে। টু, এবার ইনফিনিটিভ ফ্রেজ, টু বাই সাম ক্লোথস। ইনফিনিটিভ ফ্রেজ, ভার্বকে মডিফাই করছে, উদ্দেশ্য প্রকাশ করছে। Present participle or present participle phrases. Verb plus ing is called present participle, or and verb plus ing plus more words is called present participle phrase. Usually the verbs come, go, lie, sit, stand. এই কয়েকটা ভার্ব আর মডিফাইড, এগুলোকে মডিফাই করা হয় বাই দ্য প্রেজেন্ট পার্টিসিপল অর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস। ওই যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে এই কামকে, গোকে, লাই, সিট এবং স্ট্যান্ড, এই ভার্বগুলোকে মডিফাই করা হয়। মস্কিটোস কেম, মস্কিটোস আসলো। সোয়ার্মিং ইন, মানে এখানে আসলে ইনটা কামের সাথেই, ইনটা এখানে আসলে পার্টিকল, আর সোয়ার্মিং এইটা প্রেজেন্ট পার্টিসিপল। তো কেম ইন, আসলো, ভিতরে আসলো। আর সোয়ার্মিংটা দিয়ে এখানে অ্যাড করার মাধ্যমে বলছি যে ঝাঁকে ঝাঁকে। তো মশাগুলো ঝাঁকে ঝাঁকে ভিতরে আসলো। মস্কিটোস কেম সোয়ার্মিং ইন। মনিকা হ্যাজ গন শপিং, মনিকা বাজার কেনাকাটা করতে গিয়েছে। হামিদা স্যাট, হামিদা বসলো ওয়াচিং টেলিভিশন, টেলিভিশন দেখতে বসলো বা বসে টেলিভিশন দেখেছিল। কামাল স্টুড অ্যাট দ্য উইন্ডো, কামাল জানালার পাশে দাঁড়িয়েছিল। লুকিং আউট, বাইরে তাকিয়ে। তাহলে এই যে প্রেজেন্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ভার্বকে মডিফাই করছে, তাই না? অ্যাকর্ডিং টু দ্য ফর্ম অনুযায়ী দ্য ভার্ব মডিফায়ার্স আর ডিভাইডেড ইন দ্য ফলোইং ওয়ে, ভার্ব মডিফাইকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। অ্যাডভার্বিয়ালস অফ ম্যানার, মানে এতক্ষণ আমরা গঠন অনুযায়ী আমরা বিভিন্ন দেখলাম, কিন্তু এবার গঠন অনুযায়ী আরেকটা প্রকারভেদ দেখছি, যে উদ্দেশ্য অনুযায়ী আসলে এতক্ষণ আসলে গঠন অনুযায়ী দেখেছি, এখন আসলে উদ্দেশ্য অনুযায়ী। একটু আমার লেখাতে একটু ভুল হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য ফর্ম, এটা ফর্ম অনুযায়ী না, আহ, এটা উদ্দেশ্য অনুযায়ী। দেখেন, উদ্দেশ্য অনুযায়ী অ্যাডভার্বিয়ালস অফ ম্যানার, দে অ্যান্সার দ্য কোয়েশ্চেন হাউ, কিভাবে। এক্সাম্পলস: ওয়েল, বিউটিফুলি, ব্যাডলি, স্লোলি, পারফেক্টলি, কুইকলি, কেয়ারফুলি, ফ্র্যাঙ্কলি। ফ্র্যাঙ্কলি মানে স্পষ্টভাবে। ইন সেন্টেন্সেস দেখেন, হি স্পিক্স স্লোলি, এটা ভার্ব কে মডিফাই করছে, উদ্দেশ্য হলো ম্যানার প্রকাশ করছে। অ্যাডভার্বিয়ালস অফ ম্যানার,
এই যে slowly, beautifully, she sang beautifully. Adverbials of manner. They listened carefully. Adverbials of manner. Adverbials of place. They answered the question where, কোথায়। প্রিপোজিশন প্লাস ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে দেখেন আহ, একটা স্ট্রাকচার দেখানো হয়েছে, একটা প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার। আসলে প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার দেখানো হয়েছে, এবং প্রিপোজিশনাল ফ্রেজই মূলত এই অ্যাডভার্বিয়াল অফ প্লেস প্রকাশ করে থাকে সাধারণত। ইন দ্য ইউনিভার্সিটি লাইব্রেরি, ইন হলো প্রিপোজিশন, দি হলো ডিটারমিনার, ইউনিভার্সিটি হলো নাউন অ্যাডজেক্টিভ, আর লাইব্রেরি মূল মূল noun by headword. Along the road, under the table, behind the kitchen. Examples: Monica is reading in the university library. Ahmed is walking along the road. Kamal is digging behind the kitchen. Adverbials of direction. They answer the question where to. They are usually prepositional phrases. Examples: to school, toward the door, to Dhaka. ডিরেকশন প্রকাশ করছে, এগুলো কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ দিয়েই হয়। এক্সাম্পলস: জামাল ইজ গোয়িং টু স্কুল, কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে। বেলাল ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য ডোর, ডিরেকশন প্রকাশ করছে, টুয়ার্ডস দ্য ডোর। কামাল উইল ফ্লাই টু ঢাকা, ডিরেকশন প্রকাশ করছে। দেখেন এখানে অ্যাডভার্বিয়ালস অফ টাইম এবার সময় প্রকাশ করছে। দে অ্যান্সার দ্য কোয়েশ্চেন হোয়েন, কখন। দে আর ইউজুয়ালি প্রিপোজিশনাল ফ্রেজ, এখানেও প্রিপোজিশনাল ফ্রেজ। ইন বিফোর মান্থস, ইন বসে মাসের আগে, ইয়ার্স বছরের আগে, সিজনস ঋতুর আগে, স্পেশাল এক্সপ্রেশনস স্পেশাল কিছু এক্সপ্রেশনের আগে। এক্সাম্পলস: ইন জানুয়ারি, ইন জুন, ইন 1971, in 1989, in winter, in summer, in the morning, in the afternoon, on before days of the week, মানে সপ্তাহের দিনগুলোর আগে অন বসে, আর ডেটের আগে অন বসে। on Monday, on Thursday, on 10th July, on 15th March. at বসে বিফোর দ্য টাইম অফ দ্য ডে, দিনের বিভিন্ন সময় আর স্পেশাল এক্সপ্রেশনে। at 9:30, at 8:30, at noon, at night. Every plus noun is every plus noun also acts as adverbials of time. Every সাথে নাউন যোগ করেও কিন্তু adverbials of time প্রকাশ হয়। He works every day, he works every morning, সময় প্রকাশ করছে। She goes to Dhaka every month, she goes to Dhaka every year. Adverbials of duration মানে কতক্ষণ সেইটা প্রকাশ করে। They answer the question how long, কতক্ষণ। They are usually started by for দিয়ে শুরু হয়। Examples: she has been shopping for 2 hours, 2 ঘন্টা ধরে কেনাকাটা করছে। এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? আর ফর প্লাস 2 hours, এইটা হাউ লং প্রকাশ করছে। এটা অ্যাডভার্বিয়ালস অফ ডিউরেশন। উই হ্যাভ বিন লিভিং ইন রাজশাহী, আমরা রাজশাহীতে বাস করছি ফর 20 years. Adverbials of degree. Degree adverbial sometimes answer the question how far, কত দূর, sometimes how much, কতটুকু। Examples: how far do you agree with me, তুমি আমার সাথে কতটুকু একমত। I agree with you completely, আমি সম্পূর্ণভাবে তোমার সাথে একমত। How much did you enjoy the film, তুমি সিনেমাটি কতখানি এনজয় করেছো, উপভোগ করেছো। I enjoyed it very much, আমি এটা অনেক বেশি উপভোগ করেছিলাম। You can add more than one adverb in a sentence. In that case, the order of the adverb will be like place, manner, time. আপনি কিন্তু অনেক কয়েকটা অ্যাডভার্ব বসাতে পারেন, তবে সেই ক্ষেত্রে এটার যে ধারাবাহিকতা থাকবে সেটা হলো প্লেস, তারপরে ম্যানার, তারপরে টাইম। প্লেস, ম্যানার, টাইম। এক্সাম্পল দেখেন: আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম।
প্রথমে বললাম কোন স্থান বললাম, তারপরে বাই রিক্সা কিভাবে, ম্যানার, এরপরে টাইম। তাহলে প্রথমে হোম বাই রিক্সা, তারপর ইয়েস্টারডে, প্লেস বাই রিক্সা ইয়েস্টারডে। এটাই হলো ইংলিশের সৌন্দর্য। আপনি যদি বলেন আই ওয়েন্ট ইয়েস্টারডে হোম বাই রিক্সা, একটু এলোমেলো বোঝাবে। এটা কিন্তু কোলোকেশন, সঠিক কোলোকেশন না। আই ওয়েন্ট হোম বাই রিক্সা ইয়েস্টারডে। হি ওয়াকড হোম থ্রু দ্য পার্ক। আই ড্রাইভ টু ওয়ার্ক এভরি মর্নিং। প্রথমে কাজের জায়গাটা প্লেস বোঝাচ্ছে, তারপরে এভরি মর্নিং মানে টাইম বোঝাচ্ছে, টাইম আছে। এটা এক বা একাধিক অ্যাডভার্ব আপনি বসাতে পারেন, এবং সেই ক্ষেত্রে সিকোয়েন্সটা হবে প্লেস, ম্যানার, টাইম। আমরা স্ট্রাকচারটা অনেক বিস্তারিত আলোচনা করলাম। ধৈর্য সহকারে যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন, আর যদি কোনো জায়গায় কঠিন থাকে আপনি আবার রিভিউ করেন, আবার দেখেন। আমি শেষে এইটাই বলতে চাই, ইফ ইউ ফাইন্ড মাই ভিডিও ক্লাস হেল্পফুল, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। টু স্টে আপডেটেড with my upcoming content, kindly click on the bell icon. Thank you once again for being with me. I look forward to seeing you very soon with another useful video. Allah Hafiz.